প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে জীবন ও জীবিকা উভয়ই এই অর্থায়নকে ঘিরে আবর্তিত। কাজেই অর্থায়ন সম্পর্কে সঠিক ধারণা থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। এই বিষয়ে আমাদের সকলের জ্ঞানের দুয়ার উন্মোচিত হোক সে প্রত্যাশায় প্রিন্সিপালস অফ ফিনান্স কোর্সের ইন্ট্রোডাকশন টু ফিনান্স পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এমারত হোসেন ইমরান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ইংরেজি ফিনান্স শব্দটি ল্যাটিন ওয়ার্ড ফিনিশ হতে আবির্ভূত হয়েছে, যা ফান্ড, মানি, ইনভেস্টমেন্ট, ইভেন ক্যাপিটালকে নির্দেশ করে। সভ্যতার শুভ্রতার সাথে সাথে জ্ঞানের অন্যান্য শাখার মতো অর্থায়নও পরিবর্তিত, পরিশীলিত ও সমৃদ্ধ হয়ে আজকে আধুনিক রূপ লাভ করেছে। বিশেষত শিল্প বিপ্লবের পরে 1890 থেকে 1910 সালে শিল্প কারখানার ফিক্সড কস্ট হ্রাস করার জন্য জয়েন্ট ভেঞ্চার ব্যবসার উদ্ভাবন, এছাড়া প্রযুক্তির প্রভাবে কলকারখানায় ম্যাসিভ প্রোডাকশন সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও অর্থনীতির বাহিরে অর্থায়নকে জ্ঞানের আলাদা একটি শাখা হিসাবে প্রতিষ্ঠা করার ভীষণ তাগিদ অনুভূত হতে থাকে, যার ফলশ্রুতিতে বিশ্বায়নের এই যুগে অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন হিসাবে আজকে সুপ্রতিষ্ঠিত। মূলত 1897 সালে থমাস এলগ্রিন কর্তৃক কর্পোরেট ফিন্যান্স নামক একটি পুস্তক প্রকাশনার মধ্য দিয়ে অর্থায়ন ডিফারেন্ট একটি বিষয় হিসেবে যাত্রা শুরু করেছিল। এরপর 1938 সালে জন বার উইলিয়ামস কর্তৃক প্রাইসিং মডেল, 1952 সালের মার্কুইস কর্তৃক পোর্টফোলিও থিওরি, 1958 ও 1961 সালে মড গিলানি ও মিলার কর্তৃক ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি, 1964 সালে উইলিয়াম শার্প কর্তৃক ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, 1970 সালে ব্ল্যাক অ্যান্ড স্কলস কর্তৃক অপশন প্রাইসিং থিওরি এবং 1976 সালে উইলিয়াম রস কর্তৃক আরবিট্রেজ প্রাইসিং থিওরি অর্থায়নের এই অগ্রযাত্রাকে আরও অনেক বেশি ত্বরান্বিত ও সমৃদ্ধ করেছে। তবে মূলত আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়েছিল 1960 সালে, যেখানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইউজিনি ফামা ফাউন্ডেশন অফ ফিনান্স সহ ফিনান্স রিলেটেড 2টি বই ও 100-টিরও বেশি একাডেমিক জার্নাল প্রকাশ করেন। তার প্রকাশনার মধ্যে ইফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস ফিনান্সিয়াল মার্কেট উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যে কারণে ডক্টর ফামাকে আধুনিক অর্থায়নের জনক হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। শুধু তাই নয়, তার এই কাজের স্বীকৃতিস্বরূপ অর্থাৎ অর্থায়ন তথা অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য 2013 সালে তিনি নোবেল পুরস্কারেও ভূষিত হন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে সেই অর্থায়নটা কি? অর্থায়ন হলো তহবিল সংগ্রহ ও তার ব্যবস্থাপনা। আমরা সাধারণত অর্থায়ন বলতে অর্থ সংগ্রহকেই বুঝে থাকি। প্রকৃত অর্থে এটি বিনিয়োগ পরিকল্পনা থেকে শুরু করে মূলধন সংগ্রহ, বিনিয়োগ, মূলধনের রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী, অর্থাৎ এটিকে একটি সেট বলা যেতে পারে। যাবতীয় কার্যাবলীকে সামগ্রিকভাবে আমরা অর্থায়ন বলছি। সংক্ষেপে যদি বলি, ফিনান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ প্লেয়িং উইথ মানি। আর ব্যবসায় অর্থায়ন হলো
ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিলের পরিকল্পনা, সংগ্রহ, নিয়ন্ত্রণ এবং প্রশাসন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী। এবার আমরা জানব অর্থায়নের লক্ষ্য সম্পর্কে। অর্থায়নের লক্ষ্য বলতে মূলত অর্থ তথা ফার্মের মালিকের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ও আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধিকরণকেই বোঝায়, যেটি দুটি উপায়ে অর্জন করা যেতে পারে। নাম্বার 1, মুনাফা সর্বাধিকীকরণ। নাম্বার 2, সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ বলতে প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সকল ক্ষেত্রে মুনাফাকে অগ্রাধিকার দেওয়াকে বোঝায়। সাধারণত বিক্রয় বৃদ্ধি করে, খরচ কমিয়ে, চাহিদা সৃষ্টি করে, এমনকি মূল্য বৃদ্ধি করেও মুনাফা সর্বাধিকরণ করা যায়। অপরদিকে সম্পদ সর্বাধিকরণ বলতে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বৃদ্ধিকরণকে বুঝব, যেখানে স্বল্প মেয়াদে মুনাফাকে বিবেচনা না করে শেয়ার মূল্য, ঝুঁকি ও অর্থের সময় মূল্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের সম্পদ পূর্বের তুলনায় বৃদ্ধিকরণের মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, ফার্মের লক্ষ্য তাহলে কি হওয়া উচিত? মুনাফা সর্বাধিকরণ নাকি সম্পদ সর্বাধিকরণ? আসলে স্বল্প মেয়াদে ফার্মের জন্য মুনাফা অর্জন উত্তম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু হিসাব বিজ্ঞানে ব্যবসায়ের গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন অনুযায়ী একটি ব্যবসায় অনন্তকাল চলতে থাকে বা চলতে থাকবে। কাজেই দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটি বিবেচনা করে ফার্মের লক্ষ্য মূলত সম্পদ সর্বাধিকরণ হওয়াটাই আবশ্যক। শিক্ষার্থীবৃন্দ, আর্থিক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করার জন্য যে গাইডলাইন বা দিক নির্দেশনা, সেটি হলো অর্থায়নের নীতিমালা। আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি তোমাদের সামনে আলোচনা করব। প্রথমেই তারল্য মুনাফা নীতি। এখানে তারল্য বলতে মূলত নগদ অর্থ বা নগদে রূপান্তরযোগ্য সম্পদগুলোকে বুঝব। অপরদিকে মুনাফা হচ্ছে বিনিয়োগ হতে প্রাপ্ত লভ্যাংশ বা প্রফিট। এই যে তারল্য ও মুনাফা, এই দুটির মধ্যে একটি বিপরীত ধর্মী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ অধিক পরিমাণে বিনিয়োগ করলে তারল্য কমে যাবে, অপরদিকে মুনাফা বৃদ্ধি পাবে। আবার কম বিনিয়োগ করলে তারল্য বাড়বে বটে, কিন্তু মুনাফা কমে যাবে। তাহলে প্রয়োজনীয় তারল্য বজায় রেখে বিনিয়োগের পরিমাণ নির্দিষ্ট করাটাই হলো জরুরি। আর এটিকেই আমরা বলছি তারল্য ও মুনাফার নীতি। এরপর আসছি ঝুঁকি ও মুনাফা নীতি। ব্যবসায়ের ক্ষেত্রে আমরা প্রায়শই শুনি নো রিস্ক নো গেইন। ব্যাপারটি যেন এরকম যে অধিক ঝুঁকিযুক্ত প্রকল্পে বিনিয়োগ করলে বেশি প্রফিট হবে, আবার কম ঝুঁকিযুক্ত প্রকল্পে বিনিয়োগ করলে কম প্রফিট আসবে। এক্ষেত্রে কি পরিমাণ ঝুঁকি নিলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হবে, সেটি হলো ঝুঁকি ও মুনাফা নীতি। পোর্টফোলিও নীতি বা বৈচিত্র্যায়নের নীতি। এই নীতির মূল বক্তব্য হলো ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন এ বাস্কেট। আসলে ঝুঁকি হ্রাস করার জন্য সকল অর্থ এক খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করাই হলো পোর্টফোলিও নীতি। আরেকটি হচ্ছে উপযুক্ততার নীতি। এই নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি স্বল্পমেয়াদী অর্থায়ন দ্বারা এবং স্থায়ী সম্পত্তি দীর্ঘমেয়াদী অর্থায়ন দ্বারা অর্জন করতে বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা উপযুক্ত 4টি নীতির কথা জানলাম। এছাড়াও ঋণ গ্রহণ নীতি, ঋণ পরিশোধ নীতি, অভ্যন্তরীণ ও বাহ্যিক অর্থায়ন নীতি সহ অর্থায়নের অন্যান্য নীতি সম্পর্কেও আমরা ধারণা লাভের চেষ্টা রাখব। এবার আমরা জানব অর্থায়নের কার্যাবলী।
অর্থায়নের প্রথম কাজটি হলো তহবিল সংগ্রহ করা। আর তহবিল সংগ্রহ করা বলতে আর্থিক পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের চাহিদার নিরিখে কম খরচে প্রয়োজনীয় অর্থের সংস্থান করাকে বুঝব। এক্ষেত্রে মেয়াদকাল, খরচ তথা কাম্য মূলধন কাঠামো বিবেচনা করে অর্থের উৎস নির্ধারণ করাটা অপরিহার্য। মূলধন বাজেটিং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনাই হলো মূলধন বাজেটিং। আর এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনার জন্য পে ব্যাক পিরিয়ড, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, রিটার্ন অন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, নিট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন, প্রফিটেবিলিটি ইন্ডেক্স প্রভৃতি টুলস অ্যান্ড টেকনিকগুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন। এরপর আসছি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। মূলত প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী কার্যক্রমগুলোকে সচল রাখার জন্যই স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা দরকার। তোমরা নিশ্চয়ই জানো স্বল্পমেয়াদী সম্পদগুলো কী কী। বিশেষ করে হাতে নগদ, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, মজুদ পণ্য ইত্যাদি চলতি সম্পদগুলোকে কাম্য স্তরে রাখাই হলো অর্থায়নের অন্যতম কাজ। তহবিল সংরক্ষণ ও মুনাফা বন্টন প্রতিষ্ঠানের নিট লাভের যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন না করে ভবিষ্যতের প্রয়োজনে ব্যবসায় ধরে রাখা হয় তাই হলো রিটেন আর্নিংস বা সংরক্ষিত আয়। অপরদিকে নিট লাভের যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মাঝে ইপিএস হিসাবে বন্টন করে দেওয়া হয় সেটিকে আমরা বলছি ডিভিডেন্ড বা লভ্যাংশ। একদিকে প্রতিষ্ঠানের লং টার্ম বেনিফিট, অপরদিকে শেয়ার হোল্ডারদের প্রত্যাশা, উভয়ই বিবেচনা করে এই রিটার্ন আর্নিংস ও ডিভিডেন্ডের মধ্যে একটি সঠিক সমন্বয় হওয়াটা খুব বেশি প্রয়োজন। তবে একথাও ঠিক, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে সুসংহত করার জন্য অর্থায়নের প্রতিটি কার্যাবলী সুচারুরূপে সম্পন্ন হওয়া প্রয়োজন বা খুবই জরুরি। এবার আমরা দেখব অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়নকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো মালিকানা ভিত্তিক, উৎস ভিত্তিক, আর একটি হলো সময় ভিত্তিক। প্রথমে দেখি মালিকানা ভিত্তিক। মালিকানা ভিত্তিক অর্থায়নকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সরকারি ও বেসরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন হলো জনকল্যাণের নিমিত্তে একটি রাষ্ট্রের মোট আয় ও ব্যয় নির্বাহের অর্থায়ন। রাষ্ট্র সাধারণত ব্যয় অনুযায়ী কোন উৎস হতে কত আয় করবে সে অনুযায়ী তারা অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। বেসরকারি অর্থায়নকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ব্যক্তিগত বা পারিবারিক, ব্যবসায়িক ও অব্যবসায়িক। ব্যক্তিগত অর্থায়ন হলো একজন ব্যক্তি তার পরিবারের আয় ব্যয় নির্বাহের জন্য যে অর্থায়ন করে থাকে। আর ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় তহবিলের সংগ্রহ, বিনিয়োগ, তদারকি ও মুনাফা বিতরণ পর্যন্ত যাবতীয় কার্যাবলী ব্যবসায়িক অর্থায়ন। অপরদিকে সেবাধর্মী প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, স্কুল, কলেজ ইত্যাদির আয় ব্যয়ের যে কার্যক্রম তাই অব্যবসায়িক অর্থায়ন হিসাবে পরিগণিত হয়ে থাকে। এবার আমরা আসি উৎসভিত্তিক অর্থায়ন। উৎসের ভিত্তিতে অর্থায়নকে অভ্যন্তরীণ ও বাহ্যিক এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। অভ্যন্তরীণ অর্থায়ন বলতে সাধারণত নিজস্ব অথবা পারিবারিক তহবিল হতে অর্থায়ন করাকে বুঝব। আর বাহ্যিক অর্থায়ন বলতে নিজস্ব তহবিলের বাহিরে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস হতে অর্থায়ন করাকে বুঝব। ফাইনালি সময় ভিত্তিক অর্থায়ন, যাকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে ভাগ করা হয়েছে। সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থায়ন করা হলে স্বল্পমেয়াদী অর্থায়ন বলছি। প্রতিষ্ঠানগুলো সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য এই ধরনের অর্থায়ন করে থাকে।
আর মধ্যমেয়াদী অর্থায়ন বলতে সাধারণত 1 বছরের চেয়ে বেশি কিন্তু 5 বছরের চেয়ে কম সময়ের জন্য অর্থায়ন করাকে বোঝায়। আর দীর্ঘমেয়াদী অর্থায়ন হলো 5 বছরের অধিক সময়ের জন্য অর্থায়ন করা। শিক্ষার্থীবৃন্দ, অর্থায়নের এতগুলো উৎসের মধ্য থেকে প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে লাভজনক উৎসটি খুঁজে বের করা খুব বেশি জরুরি। আর যিনি এই কাজটি করবেন তিনিই হলেন আর্থিক ব্যবস্থাপক। আর্থিক ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, যাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম যে বা যিনি পরিচালনা করে থাকেন তিনিই হলেন আর্থিক ব্যবস্থাপক। এই আর্থিক ব্যবস্থাপক তার সভাসদকে নিয়ে অথবা ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করে আর্থিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তন্মধ্যে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত, অপরটি হলো লভ্যাংশ সিদ্ধান্ত। আর্থিক ব্যবস্থাপকের অন্যতম প্রধানতম কাজ হলো কোথায় কোন প্রকল্পে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন তার পরিকল্পনা আঁকা, যাকে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত বলছি। আর বিনিয়োগ সিদ্ধান্তের পরিকল্পনার নিরিখে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবেন তা নির্ধারণ এবং ইফেক্টিভ সোর্স নির্বাচন করাই অর্থায়ন সিদ্ধান্ত। ফাইনালি, অর্থায়নের ফলে অর্জিত মুনাফার কতটুকু ব্যবসায় ধরে রাখবেন আর কতটুকু শেয়ারহোল্ডার তথা মালিকদের মধ্যে বন্টন করে দিবেন সে সিদ্ধান্ত দিয়ে থাকেন, যেটিকে আমরা লভ্যাংশ সিদ্ধান্ত বলছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে একটা কোম্পানির প্রকৃত মালিককে, নিশ্চয়ই শেয়ার হোল্ডারগণ। তবে ব্যবস্থাপকগণ ওই শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে কোম্পানি পরিচালনা করে থাকেন। এক্ষেত্রে ব্যবস্থাপকগণ কোম্পানির এজেন্ট বা প্রতিনিধি হিসাবে কাজ করেন। একটা কোম্পানির মধ্যে মালিক ও প্রতিনিধির এই যে আন্তঃসম্পর্ক, সেটিই হলো এজেন্সি থিওরি বা প্রতিনিধিত্ব তত্ত্ব। 1976 সালে এমসি জেনসেন ও ডব্লিউ.এইচ. ম্যাকলিং যৌথভাবে এই থিওরির প্রবর্তন করেন। অ্যাকর্ডিং টু দেয়ার ওপিনিয়ন, agency theory is a relationship between principal and agent in a company. The principal hires agent and the agent acts on behalf of the principal under construct rules and regulation. In this competitive world, everybody is concerned about their self-interest. সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। সেক্ষেত্রে একটা কোম্পানিতে এজেন্টগণ কখনো কখনো নিজেদের স্বার্থে কোম্পানির স্বার্থকে ত্যাগ করেন। সঙ্গত কারণেই মালিকের সাথে প্রতিনিধির কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দেয়। মালিক ও প্রতিনিধির এই যে স্বার্থগত দ্বন্দ্ব, সেটিই হলো এজেন্সি প্রবলেম বা প্রতিনিধিত্ব সমস্যা। এই সমস্যাটি বিভিন্ন জনের সাথে বিভিন্নভাবে হতে পারে, যেমন শেয়ার হোল্ডার ভার্সাস ম্যানেজার্স, ম্যানেজার ভার্সাস ক্রেডিটর্স, ক্রেডিটর ভার্সাস শেয়ার হোল্ডার্স, ইভেন স্টক হোল্ডার্স ভার্সাস আদার স্টেক হোল্ডার্স। যাই হোক, এই সমস্যা হতে উদ্ভূত কোম্পানির যে ক্ষতি বা খরচ, সেটিকেই বলছি এজেন্সি কস্ট বা প্রতিনিধিত্ব ব্যয়। মূলত
কোম্পানির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে মালিক পক্ষকেই এই ছাড়টুকু দিতে হয়। তবে মালিক পক্ষ চাইলে কিছু টেকনিক অ্যাপ্লাই করে এই ক্ষতি হ্রাস করতে পারেন। যেমন পার্টনারশিপ মডেল, অর্থাৎ প্রতিনিধিদেরকে স্টেক হোল্ডার বা অংশীজন করে নিতে পারে। এছাড়া লং টার্ম এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ফর সিনিয়র এক্সিকিউটিভস, লং টার্ম স্টক কমিটমেন্ট এটসেট্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ অর্থায়নের প্রাথমিক ধারণা লাভের চেষ্টা করেছি আমরা। আশা করি তোমরা উপকৃত হবে, আর তোমরাই হবে আগামী দিনের কর্পোরেট লিডার। সে প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে।